আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রামে। আজকে আমরা যে সাবজেক্টটি পড়ব সেই সাবজেক্টটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, এবং উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি রয়েছে উদ্ভিদের শারীরতত্ত্ব। এই উদ্ভিদের শারীরতত্ত্বের প্রথম অংশ পড়ব আজকে আমরা। এই চ্যাপ্টারটি অনেক বড় এবং এতে রয়েছে অনেক বেশি ইনফরমেশন, তাই আমরা চেষ্টা করেছি এই চ্যাপ্টারটিকে তোমাদের জন্য ইজি করে তুলে ধরতে, এবং তার পরিপ্রেক্ষিতেই এই চ্যাপ্টারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম অংশটি আমরা আজকে পড়ব, এবং আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে প্রস্বেদন ও শ্বসন। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টারটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা একটু আলোচনা করে নিই। বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা ক্লাসের শেষে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোন কোন পোর্শন থেকে প্রশ্ন বেশি এসেছে। আজকের যে ক্লাসের টপিক প্রস্বেদন এবং শ্বসন, এর মধ্যে প্রস্বেদনের প্রকারভেদ ও প্রভাবক নিয়ে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2011 সালে, 2007 সালে, 2006 সালে, এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 2006 সালে। এরপরে যদি আমরা শ্বসনের কথা বলি, শ্বসনে অবাধ শ্বসন নিয়ে প্রশ্ন এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2016-17-তে। এরপরে যদি আমরা সবাত ও অবাধ শ্বসনের পার্থক্য থেকে আমরা বলি, প্রশ্ন এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা একদম রিসেন্টলি 2014 সালে, 2007 সালে। শ্বসন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-13 সালে কিন্তু প্রশ্ন এসেছে। এছাড়াও আরও প্রতি বছরই বই আপডেট হয়ে কিন্তু নতুন নতুন তথ্য এই চ্যাপ্টারটিতে অ্যাড হচ্ছে। সেই কারণে এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ঠিক যে জায়গাগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাগুলো নিয়ে আমরা একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন এই ক্লাস থেকে আশা করতে পারি। আমরা ক্লাস শুরু করে দেই। ক্লাসের আজকের প্রথম টপিক হচ্ছে প্রস্বেদন। তো প্রস্বেদনটা আসলে কি? প্রস্বেদন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে কি করে উদ্ভিদ তার দেহের যে অতিরিক্ত পানিগুলো আছে সেগুলো বাষ্পাকারে বের করে দেয়। এখন এই পানিগুলো বের করে দেওয়ার জন্য কিছু অঙ্গের প্রয়োজন হয়। সাধারণত উদ্ভিদের যে বায়বীয় অঙ্গগুলো রয়েছে, এই বায়বীয় অঙ্গগুলো দিয়েই এই প্রস্বেদন প্রক্রিয়াটা কিন্তু ঘটে। তাহলে একদম যদি আমরা মেইন বইয়ের সংজ্ঞার কথা চিন্তা করি, আমরা প্রথমে কি জানতে পারলাম? এটি একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বলে। এখন আমরা একটু জানার চেষ্টা করি। প্রস্বেদনকে আমরা ব্রড হেডলাইনে 3 ভাগে ভাগ করতে পারি। প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। আচ্ছা, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং পাতাই প্রস্বেদনের প্রধান অঙ্গ। এই ধরনের লাইন থেকে কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। একটু আমরা নোট করব, পাতাকে বলা হয় প্রস্বেদনের প্রধান অঙ্গ, রক্ষী কোষকে বলা হয় প্রস্বেদনের প্রধান কোষ, এবং ক্লোরোপ্লাস্টকে বলা হয় প্রস্বেদনের প্রধান অঙ্গাণু। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করে দেখি যে পাতায় কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়িতে পত্ররন্ধ্র ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে, এবং শতকরা 90-95% পত্ররন্ধ্রীয় প্রস্বেদনই আসলে প্রস্বেদনের বড় অংশটি কনসিস্ট করে। অর্থাৎ প্রস্বেদনের প্রায় 90-95% পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যমে হয়। এবার যদি আমরা চিন্তা করি, আরও যে দুটি প্রস্বেদন রয়েছে, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। উদ্ভিদের দেহে শতকরা 5-10% কিউটিকুলার প্রস্বেদন হয়। এবং কোন কোন উদ্ভিদে আসলে কিউটিকুলার প্রস্বেদনটা হয়? যেসব উদ্ভিদ সাধারণত ছায়ায় জন্মায় কিংবা খুব অল্প জায়গার মধ্যে জন্মায়, তাদের ক্ষেত্রে কিউটিকুলার প্রস্বেদন হওয়ার হার বেশি। আমাদের জানতে হবে কিউটিকলটা আসলে কি। কিউটিকল স্নেহজাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থ যা গাছকে বা গাছের পাতাকে আবরণ করে রাখে। এই যে রাসায়নিক পদার্থ, এই রাসায়নিক পদার্থটির নাম কিউটিন। এই অনেকগুলো কিউটিন মিলে একত্রে কিউটিকল গঠন করে। এবং এরপরে যদি আমরা খেয়াল করি, মরু উদ্ভিদের ক্ষেত্রে কিউটিকুলার প্রস্বেদন সাধারণত কম হয়। মরু উদ্ভিদের যে অভিযোজন রয়েছে, সেই অভিযোজন নিয়ে আমরা পরিবেশ বিস্তার এই যে চ্যাপ্টারটি আছে, একদম সর্বশেষের যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারের ক্লাসে অনেক এলাবোরেটলি আলোচনা করব কিভাবে এত প্রতিকূল পরিবেশেও মরুজ উদ্ভিদ টিকে থাকছে। এবার চলে আসি লেন্টিকুলার প্রস্বেদনে। লেন্টিকুলার প্রস্বেদন খুব বেশি একটা হয় না। পুরো প্রস্বেদনের আমরা যদি হিসাব করি, শতকরা 1/2-এরও কম দিয়ে লেন্টিকুলার প্রস্বেদন হয়।
এবং আসলে লেন্টিকুলার প্রশোধনের যে মেকানিজমটা সেটা কি? এটার মেকানিজমটা হচ্ছে অনেক সময় কাণ্ডের মধ্যে যে কর্ক ক্যাম্বিয়াম থাকে, সেকেন্ডারি কর্ক ক্যাম্বিয়াম, এই কর্ক ক্যাম্বিয়াম টিস্যুটি হচ্ছে ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে লেন্টিক সেল বা হচ্ছে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়। এই যে ফাঁকা জায়গা দিয়ে যে প্রশোধনটা হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এবং এটাই একমাত্র প্রশোধন যেটি হচ্ছে দিন রাত সবসময় সমানভাবে চলতে থাকে। অন্যান্য প্রশোধনগুলো সাধারণত হচ্ছে দিনে প্রশোধন হয়, রাতে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ থাকে বা প্রশোধন হয় না, কিন্তু লেন্টিকুলার প্রশোধন দিন রাত 24 ঘন্টা সমানভাবেই চলতে থাকে। এবার চলে আসি প্রশোধনের অপকারিতা নিয়ে কিছু কথা বলবো। প্রশোধন অবশ্যই উদ্ভিদ দেহের জন্য প্রয়োজন, কেননা উদ্ভিদ দেহের তো আমাদের মতো হচ্ছে রেচন করার সুযোগ নেই। তাই অতিরিক্ত যে পানিগুলো রয়েছে এগুলো যদি উদ্ভিদ দেহে থেকে যায় তবে সেটা কি হবে? সেটা হচ্ছে উদ্ভিদ দেহের জন্য অবশ্যই খারাপ একটি সিচুয়েশন বয়ে নিয়ে আসতে পারে। কিন্তু প্রশোধনে কিছু অপকারিতাও রয়েছে। প্রথম কথা, প্রশোধনের কারণে উদ্ভিদের যে শোষিত পানি থাকে সেই পানি সাধারণত হচ্ছে অপচয় হয়। আমরা জানি শুধুমাত্র আমরা যদি নিচে খেয়াল করি, শোষিত পানির কেবলমাত্র 1 ভাগই হচ্ছে বিভিন্ন জৈবিক ক্রিয়ায় ব্যবহৃত হয়। বাকি এই যে শোষিত পানিতে রয়েছে তার 99% পানি কি প্রশোধন বাষ্পাকারে হচ্ছে উদ্ভিদ থেকে বের হয়ে যায়, অর্থাৎ এখানে কিন্তু পানির অপচয় হচ্ছে। 2 নাম্বার কথা হচ্ছে প্রশোধন অনেক সময় উদ্ভিদের জীবনকে বিপন্ন করে এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনে। কারণ প্রশোধন টানের সাথে বের হয়ে যাওয়া পানি গাছকে ডিহাইড্রেটেড করে দেয় এবং গাছ যদি পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ পানি মাটি থেকে শোষণ করতে না পারে তখন যেটা হয় গাছের কিন্তু মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ে। এরপর যদি আমরা খেয়াল করি, প্রশোধনের কারণে দেহ থেকে যে বাষ্পাকারে পানি বের হয়ে যাচ্ছে এটা কিন্তু অযথাই বের হয়ে যাচ্ছে না। এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে কিন্তু কিছু শক্তিরও প্রয়োজন হচ্ছে। এই যে একটি অপচয়কারী প্রক্রিয়া, একে করার জন্য আমার আবার হচ্ছে শক্তিও হচ্ছে ক্ষয় হচ্ছে, সব মিলে এখানে আমার কি হচ্ছে? শক্তিরও অপচয় কিন্তু হয়। জ্ঞানম পটোমিটারের সাহায্যে প্রশোধনের হার নির্ণয় করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, গুরুত্বপূর্ণ একটি অবজেক্টিভ। মরুভূমিতে দেখা যায় খেজুর গাছ দৈনিক প্রায় 300 থেকে 400 লিটার পানি হারায় এবং ভুট্টা গাছ প্রতি মৌসুমে 200 থেকে 300 লিটার পানি হারায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রশোধনের মাধ্যমে যে অ্যামাউন্টের বা যে পরিমাণের পানি বের হয়ে যাচ্ছে তা কিন্তু মোটেও কম নয়। খেজুর গাছের জন্য 300 থেকে 400 লিটার, কিংবা মরু অঞ্চলে একটি গাছের জন্য দৈনিক 300 থেকে 400 লিটার পানি হারানো কিন্তু অনেক বড় একটি বিষয়, যেখানে হচ্ছে পানির আধিক্য খুবই কম। এবার আমরা জানবো পত্ররন্ধ্র নিয়ে। পত্ররন্ধ্র নিয়ে আমাদের বেসিক কিছু কথাবার্তা জানতে হবে, কারণ বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, কিংবা যেখানে হচ্ছে যে ফ্যাকাল্টিগুলোতে বায়োলজি আনসার করতে হয়, এরপরে হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে কিন্তু বেশিরভাগ সময় প্রায় রেগুলারলি প্রতি বছর বা 1 বছর পর পর পত্ররন্ধ্র থেকে প্রশ্ন এসেছে। পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হচ্ছে পাতার নিম্ন অংশে থাকা একটি ছিদ্রের মতো অংশ, যাকে হচ্ছে গার্ড দেয় বা রক্ষা করে হচ্ছে দুটি রক্ষী কোষ। এই দুটি রক্ষী কোষই কি করে? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। মেন বই থেকে আমরা জানতে পারি অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টায়। এটি আমাদের মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি অবজেক্টিভের জন্য। পুরোপুরি খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা। দিনের যে অন্যান্য সময় রয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সূর্যালোক থাকে ততক্ষণ পর্যন্ত আমরা যদি বলি আংশিকভাবে এই পত্ররন্ধ্রগুলো হচ্ছে খোলা থাকে। সাধারণত পত্ররন্ধ্র বন্ধ হওয়া শুরু হয় বিকাল 4টায়। রাতের বেলায়, অর্থাৎ যখন হচ্ছে সূর্যের আলো চলে যায়, যখন কোনো হচ্ছে প্রাকৃতিক আলো থাকে না, তখন রাতের বেলায় হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এখন এর একটি ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম হচ্ছে পাথরকুচি উদ্ভিদ। পাথরকুচি উদ্ভিদে সাধারণত রাতের বেলায়ও পত্ররন্ধ্র খোলা থাকে। বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই লাইনটি থেকে একটি প্রশ্ন এসেছিল যে প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় কত পত্ররন্ধ্র থাকতে পারে? প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় প্রায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র কিন্তু থাকতে পারে। আচ্ছা, এখন পাতায় হচ্ছে 2 ধরনের পত্ররন্ধ্র বিন্যাস দেখা যায়। আমরা
আবৃতবীজী উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে একবীজপত্রী, দুই হচ্ছে দ্বিবীজপত্রী। এই যে পাতায় দু ধরনের পত্রবিন্যাস দেখা যায়, একবীজপত্রীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় হচ্ছে সমান্তরাল বিন্যাস এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখা যায় বিক্ষিপ্ত বিন্যাস। সেই সাথে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য আমাদের জানতে হবে যে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াকে ত্বরান্বিত করে। আমরা যদি একটু বাম পাশে চিত্রের দিকে তাকাই, আমরা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধনের যে চিত্রটি রয়েছে সেটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। কিভাবে? এটি একটি পাতাকে যদি আমরা আণুবীক্ষণিকভাবে দেখি, পাতাতে সাধারণত হচ্ছে দুই ধরনের প্যারেনকাইমা থাকে। উপরের যে ঘন সন্নিবিশিষ্ট যে কোষের যে স্তরটি রয়েছে তাকে আমরা বলবো প্যালিসেড প্যারেনকাইমা, এবং নিচে যে ফাঁকা ফাঁকা একটি হচ্ছে স্তর আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি একটা কোষ নেই, তাকে আমরা বলবো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন এই যে উপরের প্যালিসেড প্যারেনকাইমা আর নিচের স্পঞ্জিক প্যারেনকাইমা, এটি মিলে হচ্ছে পাতার যে টিস্যু গঠিত হচ্ছে। এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে অনেকগুলো ফাঁকা স্থান রয়েছে, যেমনটি হচ্ছে প্রথমে বলেছিলাম। তো এই ফাঁকা স্থানগুলো আসলে হচ্ছে বায়ুকুঠুরি নামে পরিচিত। উদ্ভিদের শারীরতত্ত্ব প্রক্রিয়ায় যে পানি প্রয়োজন হয়, মাত্র 1% পানি প্রয়োজন হয় সেটা আমরা জানি। বাকি যে 99% পানি সেটি হচ্ছে জলীয় বাষ্প রূপে এই বায়ুকুঠুরিতে এসে জমা হয়। আমরা যদি একটু খেয়াল করি, বায়ুকুঠুরির ঠিক নিচেই রয়েছে পত্ররন্ধ্র, যেটা কি দুটি রক্ষীকোষ দিয়ে প্রোটেকশন দেওয়া আছে। তো এই দুটি রক্ষীকোষ যেহেতু হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, এই বায়ুকুঠুরিতে এসে যখন হচ্ছে জলীয় বাষ্পগুলো জমা হয়, ইভেনচুয়ালি যেটা হয় যখন হচ্ছে সময় হয় বা বিভিন্ন বিক্রিয়া বা প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্র খুলে যায় এবং জলীয় বাষ্প হচ্ছে পাতা থেকে বের হয়ে যাচ্ছে। এবার আমরা জানবো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কিত কিছু মতবাদ সমূহ। আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত হচ্ছে মতবাদ থেকে প্রশ্ন আসে, সরাসরি একটি মতবাদের লাইন তুলে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় যে এটি কোন বিজ্ঞানীর মতবাদ। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে আনসার করতে পারি, আমরা পুরো মতবাদ হয়তোবা পড়তে পারি, এত কিছু পড়ে আসলে মনে রাখাটা একটু কষ্ট হয়ে যায়, যেহেতু অনেক 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 বেশি ইনফরমেশন আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এমনিই মনে রাখতে হয়। আমরা যেটা করব, আমরা হচ্ছে স্পেসিফিক কিছু শব্দ, মতবাদ তো অবশ্যই পড়ব, মতবাদের স্পেসিফিক কিছু শব্দ আমরা হচ্ছে আজকে হাইলাইট করব। যেমন বিজ্ঞানী লয়েডের মতবাদে উনি বলেছেন যে পত্ররন্ধ্রে রক্ষীকোষস্থ কোষরসের অভিস্রবণিক চাপের তারতম্যের জন্য পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া আসলে নির্ভরশীল। আমরা লয়েডের মতবাদ থেকে মার্ক করব হচ্ছে অভিস্রবণিক চাপ। অভিস্রবণিক চাপ কথাটি হচ্ছে আমরা মার্ক করব। এরপরে যদি আমরা বলি সায়েরির মতবাদ, বিজ্ঞানী সায়েরি বলেছেন যে শ্বেতসার এবং চিনির আন্তঃপরিবর্তনের কারণে কোষের পিএইচ এর তারতম্য ঘটে থাকে। যখন কোষের পিএইচ 5 হয় তখন হয় হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ, এবং যখন কোষের পিএইচ হয় 7 তখন হয় পত্ররন্ধ্র খোলা। এই বিষয়ে আমি আরো কিছু কথাবার্তা অ্যাড করতে চাই। সায়েরির মতবাদে এই পিএইচ এর চেঞ্জ হওয়ার যে প্রসেসটা, সেটা হচ্ছে সূর্যালোকের সাথে সরাসরি সংযুক্ত। সাধারণত দিনের বেলায় পাতায় বিভিন্ন ধরনের প্রক্রিয়া ঘটে, বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, এবং এই বিক্রিয়া হওয়ার কারণে দেখা যায় যে পাতায় যে কোষ রস থাকে, এই কোষ রসের পিএইচ হয়ে যায় হচ্ছে 7। এই পিএইচ যখন 7 হয় তখন দেখা যায় যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্র মধ্যে হচ্ছে কোষরস প্রবেশ করে এবং হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়। আবার যখন রাতের বেলা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া বা বিক্রিয়া বন্ধ থাকে, আস্তে আস্তে দেখা যায় বিক্রিয়া বা প্রক্রিয়া বন্ধ থাকার কারণে পিএইচটা 7 থেকে 5-এ নেমে আসে, এবং যখন পিএইচ 7 থেকে হচ্ছে 5-এ নেমে আসে, আমরা ধরে নিতে পারি যে রাতের বেলা পত্ররন্ধ্র কিন্তু বন্ধ থাকছে। এবার আমরা পড়ব স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর। স্টার্চ গ্লুকোজ পরস্পর রূপান্তর যদি আমরা সম্পর্কে জানার চেষ্টা করি, এখানে কি হয়, এখানে পিএইচ 5 থেকে যদি হচ্ছে পিএইচ 6 হয় তাহলে প্রথমে হচ্ছে ছিদ্র খুলে যায়, এবং এই ঘটনা যদি হচ্ছে বিপরীতমুখী হয়, অর্থাৎ পিএইচ যদি হচ্ছে 6 থেকে 5-এ চলে আসে, তাহলে আমরা দেখতে পারি যে হচ্ছে এখানে ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে মার্ক করব হচ্ছে পিএইচ কথাটি। সায়েরির মতবাদ থেকেও আমরা মার্ক করব হচ্ছে পিএইচ কথাটি। পিএইচ 5 হলে পত্ররন্ধ্র বন্ধ হবে, পিএইচ 7 হলে পত্ররন্ধ্র খুলে যাবে। এবার আমরা চলে আসি সবচেয়ে আধুনিক এবং নির্ভরযোগ্য যে মতবাদ রয়েছে। এই মতবাদটি
যা স্টেট করা হয়েছে যে পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা রাখার ব্যাপারে পটাশিয়াম আয়নই হচ্ছে দায়ী। অর্থাৎ কোনো মতবাদের ভিতরে আমরা যদি দেখি যে পটাশিয়াম আয়নের কথা উল্লেখ আছে, সেক্ষেত্রে আমরা ধরে নিব এটি হচ্ছে আধুনিক মতবাদ। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উদ্ভিদের যদি পানির অভাব দেখা দেয়, তখন হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড নামে একটি পদার্থ হচ্ছে নিঃসৃত হয়, এবং এই অ্যাবসিসিক অ্যাসিড নামক পদার্থ নিঃসৃত হলে এর প্রভাবে কোষের ভিতরে যে থাকা পটাশিয়ামগুলো রয়েছে সেই পটাশিয়াম আয়নগুলো বের হয়ে যায়, এবং কোষের ভেতর থেকে যখন পটাশিয়াম আয়ন বের হয়ে যায় আমরা ধরে নিতে পারি যে পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ হয়। আবার যখন হচ্ছে উদ্ভিদে পানির অভাব থাকে না, অর্থাৎ উদ্ভিদে প্রচুর পরিমাণে পানি রয়েছে এবং প্রশোধন না করলে আসলে উদ্ভিদ থেকে পানি বেরোতে পারছে না, এই সিচুয়েশনে কি হয়? এই সিচুয়েশনে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড নিঃসৃত হওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে অবাধে পটাশিয়াম আয়ন কোষের ভিতরে ঢুকতে পারে, অর্থাৎ রক্ষী কোষের ভিতরে ঢুকতে পারে, এবং রক্ষী কোষ স্ফীত হয়, সেই সাথে হচ্ছে এই পত্ররন্ধ্র খুলে যায়। আমরা স্লাইডের যে বাম পাশে একটি হচ্ছে ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কোষ প্রাচীর থেকে পানি ইভাপোরেশন এবং স্টোমার মাধ্যমে যে জলীয় বাষ্পের ব্যাপন অর্থাৎ বের হয়ে যাচ্ছে সেই প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি। দেখছি যে প্যালিসেড প্যারেনকাইমা থেকে পানিগুলো আসছে, এসে স্পঞ্জি প্যারেনকাইমাতে বায়ুকুঠরিতে জমা হচ্ছে, এবং বায়ুকুঠরিতে জমা হওয়ার পরে খুব সুন্দরভাবে এটি হচ্ছে দেখা যায় যে রক্ষী কোষ যখন স্ফীত হয় পত্ররন্ধ্রটি হচ্ছে খুলে যায়, এবং হচ্ছে স্টোমা থেকে কি হচ্ছে পানি হলো বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসি একটি গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমরা হচ্ছে প্রভাবক সম্পর্কে জানবো। মেডিকেল ভর্তি পরীক্ষায় সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, খনিজ লবণ পরিশোষণ অর্থাৎ এই চ্যাপ্টারে থাকা যে 4টি টপিক রয়েছে, 4টি টপিকের প্রত্যেকটি থেকেই কিন্তু কি করে প্রশ্ন করা হয়, এবং সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় হচ্ছে এদের প্রভাবকের উপরে। প্রভাবক থেকে 2 ধরনের প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবক, অথবা নিচের কোনটি হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, অথবা হচ্ছে সরাসরি প্রভাবক উল্লেখ করে, যেমন বায়ু প্রবাহ বেড়ে গেলে প্রচ্ছেদনের হার কি বাড়ে নাকি কমে, অথবা হচ্ছে জীবনী শক্তি যদি বাড়ে এই প্রচ্ছেদনের হার কি বাড়বে কি কমবে, এই ধরনের প্রশ্ন হচ্ছে আসে। তো আমরা তোমাদের জন্য একদম ইজি করে দিয়েছি। আমরা প্রথমে যেটা পড়বো কিভাবে ডিটেক্ট করব যে বাহ্যিক প্রভাবক কোনটা, অভ্যন্তরীণ প্রভাবক কোনটা। প্রচ্ছেদনের বাহ্যিক প্রভাবকের মধ্যে রয়েছে এমন কিছু পদার্থ যেগুলো হচ্ছে সরাসরি কার সাথে, পাতার সাথে কিংবা গাছের সাথে হচ্ছে সরাসরি যুক্ত নয়, যেমন হচ্ছে প্রখর সূর্যালোক, আবহাওয়া মণ্ডলের তাপমাত্রা, বায়ু প্রবাহ, মাটিস্থ পানি, এই বিষয়গুলো সরাসরিভাবে প্রচ্ছেদনের যে বাহ্যিক প্রভাবক আমরা বলছি, কেন এরা হচ্ছে গাছের সাথে সংযুক্ত নয় বা গাছের ইন্টারনাল কোনো বিষয়ের মধ্যে এগুলো হচ্ছে পড়ে না। কিন্তু আমরা যখন বলবো যে প্রচ্ছেদনের অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো, আমরা সাথে সাথে হচ্ছে চিন্তা করব এমন কিছু যেটি হচ্ছে গাছের সাথে কানেক্টেড, যেমন হচ্ছে গাছের মূল আর বিটপের অনুপাত, এরপরে হচ্ছে পাতার গঠন, এরপরে হচ্ছে জীবনী শক্তি, কতগুলো পত্ররন্ধ্র রয়েছে, যত বেশি পাতা থাকবে তত বেশি হচ্ছে পত্ররন্ধ্র হবে, অর্থাৎ পাতার আয়তন ও সংখ্যা, এবং মেসোফিল টিস্যুতে হচ্ছে কি পরিমাণ পানি আসলে জমা হয়, এগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবগুলোকে 6টি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসি কার সাথে কেমন সম্পর্ক থাকে। আমরা দেখো আলাদা করে দিয়েছি, প্রখর সূর্যালোক এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ু প্রবাহ এবং মাটিস্থ পানি যদি বেড়ে যায় প্রচ্ছেদনের হার বেড়ে যাবে, এবং এদের হার যদি হচ্ছে কমে যায়, অর্থাৎ প্রখর সূর্যালোক যদি হচ্ছে প্রখর না থাকে, বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি একটু কমে যাচ্ছে, বায়ু প্রবাহ কম হয়, মাটির ভিতরে যে পানি রয়েছে এটি যদি হচ্ছে কমে যায়, তাহলে যা হবে প্রচ্ছেদনের হার কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবার চলে আসি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ব্যস্তানুপাতিক সম্পর্কে যে 2টি প্রভাবক রয়েছে, এই 2টি প্রভাবক আসলে বাহ্যিক প্রভাবকের মধ্যে পড়ে। প্রথম কথা হচ্ছে আপেক্ষিক চাপ, দ্বিতীয় কথা হচ্ছে আর্দ্রতা। আপেক্ষিক চাপ বা আবহমণ্ডলের যে চাপ রয়েছে, এই চাপের ক্ষেত্রে আমরা খেয়াল করব যদি বায়ুমণ্ডলের চাপ অনেকাংশে বেড়ে যায় তাহলে কি হবে, প্রচ্ছেদনের হার কমে যাবে। আবার বায়ুতে যদি আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায় সেক্ষেত্রে প্রচ্ছেদনের হারও হচ্ছে কমে যাবে। আবার আমরা যদি উল্টো করে বলি যে প্রচ্ছেদন হার কখন বাড়বে, যদি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিবেশে কমে যায়। এবার আসি আমরা হচ্ছে প্রচ্ছেদনের অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে রয়েছে মূল বিটপ অনুপাত, পাতার গঠনের উপরে ভিত্তি করেও আমরা হচ্ছে বলতে পারি এটি একটি প্রভাবক হিসেবে কাজ করে। এরপরে যদি আমরা বলি জীবনী শক্তি, নতুন যে পাতাগুলো রয়েছে পুরনো পাতার তুলনায় নতুন বা অল্প বয়সী যেগুলোকে আমরা বলি হচ্ছে কচি পাতা, কচি পাতাতে প্রচ্ছেদন হচ্ছে অনেক বেশি হয়, পত্ররন্ধ্রের পরিমাণ যত বেশি হবে
প্রশোধনের পরিমাণও তত বেশি হবে। একটি পাতা যত বড় হবে তার মধ্যে তত বেশি পত্ররন্ধ্র থাকবে এবং অবশ্যই কি হবে, প্রশোধন বেশি হবে। আর পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হলে তো প্রশোধন বেশি হবেই। মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণ অনেক বেশি থাকে তখন হচ্ছে প্রশোধনের হারটা কিন্তু বেড়ে যায়। এবার আমরা চলে আসি পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য নিয়ে। ত্বকীয় প্রশোধনে রক্ষীকোষের কোনো ভূমিকা নেই, কিন্তু পত্ররন্ধ্রীয় প্রশোধনে রক্ষীকোষ কিন্তু ভূমিকা রয়েছে এবং এই পুরো প্রশোধন প্রক্রিয়াটি রক্ষীকোষ কর্তৃক কিন্তু নিয়ন্ত্রিত। এবার যদি আমরা জানি প্রশোধন কিসের মাধ্যমে হয়, ত্বকীয় প্রশোধনে কিউটিকলের মাধ্যমে হয়, আর পত্ররন্ধ্রীয় প্রশোধনে প্রশোধন হয় হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। সাধারণত উদ্ভিদের প্রশোধনের হার 95 to 98% বা 95 থেকে 98%ই হয়ই হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে বা পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়। আর যে ত্বকীয় প্রশোধন হয়, ত্বকীয় প্রশোধনের হার খুবই কম, কেবলমাত্র হচ্ছে 2 to 5%। এবার ত্বকীয় প্রশোধনে যদি হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ থাকে প্রশোধন চলতে পারে। আমরা অলরেডি জেনে ফেলেছি যে ত্বকীয় প্রশোধনে পত্ররন্ধ্রের হচ্ছে কোনো ভূমিকা নেই, কিন্তু পত্ররন্ধ্র যদি বন্ধ থাকে তাহলে হচ্ছে পত্ররন্ধ্রীয় যে প্রশোধন রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। এবার আমরা পাশাপাশি দুটি পত্ররন্ধ্র দেখতে পাচ্ছি, একটি পত্ররন্ধ্র হচ্ছে খোলা, আরেকটি পত্ররন্ধ্র হচ্ছে বন্ধ। তো এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ, এটা নিয়ে হচ্ছে আমরা তো কিন্তু অলরেডি হচ্ছে কতগুলো মতবাদ জেনে ফেলেছি। সাইরির মতবাদ জেনেছি, লয়েডের মতবাদ জেনেছি, এরপরে হচ্ছে আধুনিক মতবাদ জেনেছি। তো আমরা অ্যাজ এ হোল একটু এখন রিভাইজ করব যে আসলে পত্ররন্ধ্র কিভাবে খোলে এবং বন্ধ হয়। এই দুটি হচ্ছে পত্ররন্ধ্রের, যদি আমরা ধরে নেই কোষ, এবং এই যে রক্ষীকোষ রয়েছে, রক্ষীকোষের ভিতরে কি থাকে, রক্ষীকোষের ভিতরে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং রক্ষীকোষের ভিতরে রয়েছে হচ্ছে নিউক্লিয়াস। আমরা যদি এখানে নিউক্লিয়াসটি একটু মার্ক করি, রক্ষীকোষের ভিতরে রয়েছে নিউক্লিয়াস। আচ্ছা, এর ভিতরে যখন বাইরে থেকে কোষ রসগুলো হচ্ছে ঢুকে, বা আমরা যদি বলি আধুনিক মতবাদ অনুযায়ী যদি আমরা দেখি যে হচ্ছে পটাশিয়াম আয়ন ঢুকছে, তখন কি হয়, এই যে কোষগুলো থাকে এই কোষগুলো হচ্ছে স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে এটির বাইরের যে উত্তল অংশ আছে সেটি হচ্ছে বাইরের দিকে যাওয়া শুরু করে এবং ভিতরের যে হচ্ছে অবতল অংশটি রয়েছে এটি হচ্ছে ভেতরের দিকে চাপা শুরু করে। এই কারণে দুটি রক্ষীকোষ যখন একসাথে স্ফীত হয়, দেখা যায় যে এর যে মাঝখানে অবতল দুটি জায়গা, এই দুটি অবতল জায়গা কি করে, এখানে হচ্ছে একটি ছিদ্রের যে মুখটি রয়েছে সেটিকে হচ্ছে খুলে দেয়। আলটিমেটলি পত্ররন্ধ্র হচ্ছে খুলে যায়। আবার যখন আমরা একটু যদি ডান সাইডে তাকাই, পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে পত্ররন্ধ্র থেকে যখন হচ্ছে পানিগুলো হচ্ছে কোষ থেকে বের হয়ে যায়, বা আমরা যদি বলি হচ্ছে কোষ রস বের হয়ে যাচ্ছে, কিংবা আধুনিক মতবাদ অনুযায়ী আমরা যদি বলি যে হচ্ছে রক্ষীকোষ থেকে পটাশিয়াম আয়ন বের হয়ে গিয়েছে, তো এই সময় যদি এরকম হয় তখন সেই ক্ষেত্রে কোষ রসগুলো স্ফীত থাকে না, কোষ রস হচ্ছে চেপে যায় বা হচ্ছে সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে এর উত্তল অংশটি হচ্ছে ভিতরে চলে আসে এবং যে অবতল অংশটি রয়েছে ভিতরের দিকে একটি অপরটির সাথে হচ্ছে লেগে থাকে। এই কারণে যে পত্ররন্ধ্রের যে মুখটা, এই পত্ররন্ধ্রের মুখটা কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যায় এবং হচ্ছে কোনো ধরনের প্রশোধন হতে পারে না। এবার আমরা পড়ব প্রশোধন এবং হচ্ছে বাষ্পীভবনের মধ্যে পার্থক্য। প্রশোধন আর বাষ্পীভবন প্রায় কাছাকাছি ধরনের প্রক্রিয়া মনে হলেও আসলে এমনটি নয়। এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশোধনের জন্য আমরা জানবো এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এবং বাষ্পীভবনের জন্য জানতে হবে এটি কিন্তু একটি ভৌত প্রক্রিয়া। এবং প্রশোধনে হচ্ছে নানা ধরনের চাপের উদ্ভব ঘটে, বাষ্পীভবনের ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের চাপের হচ্ছে উদ্ভব ঘটে না। প্রশোধনের কারণে পাতার যে তল, এই পাতার তলে হচ্ছে আমরা কি দেখতে পারি, আর্দ্রতা দেখতে পারি বা ভেজা ভেজা দেখতে পারি। এবং বাষ্পীভবন হওয়ার পরে পাতার উপরিতল কিন্তু ভেজা থাকে না, পাতার উপরিতল হচ্ছে শুষ্ক হয়। প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের যে অতিরিক্ত পানি সেটি হচ্ছে বাষ্পে পরিণত হয় এবং স্টোমোটা, এরপর হচ্ছে লেসিন সেল, কিউটিকল ইত্যাদি দিয়ে, লেন্টিসেল ইত্যাদি দিয়ে হচ্ছে নির্গত হয়। আর বাষ্পীভবনের জন্য যেটা হয়, বাষ্পীভবনের জন্য এই প্রক্রিয়ায় যে কোনো উন্মুক্ত স্থান থেকে পানি সরাসরি হচ্ছে বাষ্পে পরিণত হতে পারে, সেটা যে পাতা থেকেই হতে হবে এরকম কোনো কথা নেই। প্রশোধন প্রক্রিয়াতে কোথায় সংগঠিত হয়, জীবিত কোষে সংগঠিত হয়, এবং পুরো যে প্রশোধন প্রক্রিয়া এটি হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
বাষ্পীভবনে জীবিত কোষের সাথে এই প্রক্রিয়ার কোনো ধরনের কোনো ইনক্লুডেশন বা জড়িত থাকার প্রশ্নই আসে না, এবং এতে প্রোটোপ্লাজমের কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে এই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নপত্র থেকে যতটুকু জানা প্রয়োজন ততটুকু আমরা জেনে ফেললাম। আমরা পরবর্তীতে এই ক্লাসের যে দ্বিতীয় টপিক শ্বসন নিয়ে আলোচনা শুরু করে দিব। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে শ্বসন কি, শ্বসন হলো একটি শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ বিক্রিয়ার সমষ্টি। এটি বইয়ের সংখ্যা, অর্থাৎ আমি বুঝতে পারছি বইয়ের সংজ্ঞা অনুযায়ী যে জারণ বিজারণ রয়েছে, এই জারণ বিজারণ কিছু বিক্রিয়া হয়, এই বিক্রিয়ার কারণে উদ্ভিদের দেহে কিছু পদার্থ তৈরি হয় যা পরবর্তীতে শক্তি নির্গমন করে। অর্থাৎ এখানে আমাদের মাথায় রাখতে হবে শক্তি নির্গমনকারী কতিপয় জারণ বিজারণ যে বিক্রিয়া রয়েছে তাকে আমরা শ্বসন বলছি। এখন কোষের যে সাইটোপ্লাজম রয়েছে, এই সাইটোপ্লাজমে এবং কোষের যে শক্তি তৈরির অঙ্গাণু যেটিকে আমরা মাইটোকন্ড্রিয়া নামে চিনি, এরাই প্রধান শ্বসন অঙ্গ। আমরা মার্ক করব প্রধান শ্বসন অঙ্গ কথাটি। এরপরে আমরা কি জানবো, শ্বসনে সাধারণত কি হয়। আমরা বারবার বলছি যে শক্তি তৈরি হচ্ছে বা শক্তি নির্গমন হচ্ছে, আসলে কোন ধরনের শক্তি? উদ্ভিদের দেহে যে স্থিতি শক্তিগুলো থাকে এগুলোকে রাসায়নিকভাবে গতিশক্তিতে রূপান্তরিত করার যে প্রসেসটা, সেটাই হলো শ্বসন। আমরা জানি উদ্ভিদের দেহে বিভিন্ন খাদ্যদ্রব্য সঞ্চিত থাকে, এই খাদ্যদ্রব্যগুলোকে জারণের মাধ্যমে শক্তি তৈরি করার যে প্রসেসটা তাকে আমরা শ্বসন বলতে পারি। তাহলে আমরা শ্বসনের অনেকগুলো সংজ্ঞা সম্পর্কে কিন্তু আইডিয়া পেলাম। এবার আমরা জানবো শ্বসনিক বস্তু নিয়ে। শ্বসনিক বস্তু বলতে কি বোঝায়? শ্বসনিক বস্তু এমন কোনো বস্তু যাকে অক্সিজেনের মাধ্যমে অথবা শ্বসনের যে আরো যে প্রসেস রয়েছে, ক্রেবস চক্র রয়েছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট রয়েছে, এই যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে নিয়ে গেলে শক্তি তৈরি হবে, এমন একটি বস্তুকে আমি বলছি শ্বসনিক বস্তু। তো প্রশ্নে যদি দেওয়া থাকে, সরাসরি উল্লেখ করা থাকে যে নিচের কোনটি প্রধান শ্বসনিক বস্তু, আমাদের উত্তর হবে অবশ্যই কার্বোহাইড্রেট কিংবা শর্করা, কিংবা আমরা পরবর্তীতে যখন অবাত শ্বসন সবাত শোষণের ভিতরে আরো এলাবোরেটলি পড়বো, আমরা দেখতে পারবো যে এখানে শ্বসনিক বস্তু হিসেবে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ অণু ব্যবহৃত হয়। এছাড়া আরো যে অন্যান্য শ্বসনিক বস্তু রয়েছে, যেমন ফ্যাট, এরপর জৈবিক অ্যাসিড সমূহ, বিভিন্ন প্রোটিন, এরপরে অ্যামিনো অ্যাসিড, এগুলোও কি শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। তবে আমাদের সিলেবাসে যে অন্তর্ভুক্তি রয়েছে, এই অন্তর্ভুক্তি সরাসরি কার্বোহাইড্রেট কিভাবে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে এবং এরপরে কিভাবে শক্তি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এনএডিপিএইচ H+ তৈরি হয়, এগুলো আমরা পরবর্তীতে বিক্রিয়ার মাধ্যমে দেখব। শ্বসন যদি জিজ্ঞাসা করা হয় যে শ্বসন কত প্রকার, আমাদের উত্তর হবে শ্বসন মূলত 2 প্রকার। প্রথম সবাত শ্বসন বা এয়ারোবিক রেসপিরেশন এবং অবাত শ্বসন বা এনারোবিক রেসপিরেশন। যদি জিজ্ঞাসা করা হয় যে সবাত শ্বসন বলতে কি বুঝো, আমাদের প্রথম উত্তর হবে বা ইন জেনারেল উত্তর হবে যে শ্বসন প্রক্রিয়ার জন্য আমার অক্সিজেনের প্রয়োজন, তাকে আমি সবাত শ্বসন বলছি। তো বইয়ের সংজ্ঞাটি যে শ্বসন প্রক্রিয়ার জন্য মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে, আমাদের মাথায় রাখতে হবে সম্পূর্ণভাবে, দেখো সম্পূর্ণভাবে শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে পানি, কার্বন ডাই অক্সাইড এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে আমরা সবাত শ্বসন বলছি। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা 3টা ধাপে ভাগ করি বা এই সংজ্ঞাটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তাহলে আমাদের সবাত শ্বসন সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, এখানে কি প্রয়োজন হয়? মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, সবাত শ্বসনে শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়, অবশ্যই সম্পূর্ণভাবে জারিত হবে, না হলে তাকে আমরা সবাত শ্বসন বলতে পারবো না। 3 নম্বর কথা, কি কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই 3টি ক্রাইটেরিয়া যখন একটি বিক্রিয়া বা শ্বসন প্রসেস ফিল আপ করতে পারবে, তাকে আমরা বলবো সবাত শ্বসন। সবাত শ্বসন 3টি ধাপে ঘটে থাকে: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমেই চলে আসি গ্লাইকোলাইসিস নিয়ে। গ্লাইকোলাইসিসের অপর যে নামগুলো, সেগুলো ইএমপি পাথওয়ে, শ্বসনের সাধারণ গতিপথ কিংবা সাইটোপ্লাজমিক শ্বসন। একে সাইটোপ্লাজমিক শ্বসন বলার একটি মূল কারণ শ্বসনের যে বাকি ধাপগুলো রয়েছে, বা আমরা যদি বলি যে সবাত শ্বসনের যে বাকি ধাপ রয়েছে, আমরা যদি আগের স্লাইডের ধাপগুলো আবার দেখি, যে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আসলে ঘটে হলো মাইটোকন্ড্রিয়াতে, তাই এটা সাইটোপ্লাজমে অন্তর্ভুক্ত না। সাইটোপ্লাজমে সরাসরি ঘটে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি, এজন্য একে সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়। আচ্ছা,
গ্লাইকোলাইসিসের যদি সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় আমাদের উত্তর হবে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে পারে তাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোলাইসিস। অর্থাৎ কি পাচ্ছি, এই বিক্রিয়ার মাধ্যমে এক অণু গ্লুকোজ জারিত হবে, জারিত হয়ে কি তৈরি করবে, 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলছি হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের একটি চমৎকার বিষয় হচ্ছে আমরা উপরে দেখি একটা নাম ছিল যে শ্বসনের সাধারণ গতিপথ। তো গ্লাইকোলাইসিসের এটাকে শ্বসনের সাধারণ গতিপথ বলার একটি মেইন কারণ হচ্ছে শ্বসন সবাথক কিংবা অবাথক উভয় প্রকার শ্বসনের জন্য গ্লাইকোলাইসিস হচ্ছে একটি কমন পাথওয়ে। অর্থাৎ হচ্ছে এটি হচ্ছে সব ধরনের শ্বসনের জন্য কিন্তু হলো প্রথম পর্যায়, এবং এটি অবশ্যই কোষে সাইটোপ্লাজমে ঘটে, অলরেডি আমরা বলে ফেলেছি। এবং এতে যে এনজাইমগুলো হচ্ছে কাজ করে আমরা হচ্ছে পরের স্লাইডে দেখব, অনেকগুলো এনজাইম রয়েছে, হেক্সোকাইনেস, ফসফোগ্লুকোআইসোমারেজ, একদম হচ্ছে পাইরুভেট কাইনেস পর্যন্ত। এই যে যতগুলো হচ্ছে যদি আমি বলি এনজাইম রয়েছে এরা সবাই কি হয়, এরা সবাই হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। আচ্ছা, বইয়ে গ্লাইকোলাইসিসের যে পুরো প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াটি হচ্ছে একটি ফ্লোচার্টের মাধ্যমে দেওয়া আছে। তো আজকে আমরা এই ছকের মাধ্যমে ইজিলি হচ্ছে এই স্লাইডটি মনে রাখতে পারবো। এখন বিষয়টি হয়েছে যে গ্লাইকোলাইসিস যে জটিল পাথওয়েটা, এই পাথওয়ে থেকে যেভাবে প্রশ্ন আসে হচ্ছে বিভিন্ন হচ্ছে সময় হলো এনজাইম নিয়ে, যে কোন স্টেপে কোন এনজাইম কাজে লাগছে। তো আমরা হচ্ছে আজকে একটু মিলিয়ে এনজাইমের সাথে যতটুকু পড়া পসিবল, আমাদের মনে রাখার পসিবল, এরকম করে আমরা হচ্ছে হলো এনজাইমের নামগুলো হচ্ছে পড়ে ফেলবো। এনজাইমের নামগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমেই দেখি প্রথম ধাপে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ এনজাইমের বিক্রিয়ায় গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। আবার গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, যেহেতু গ্লুকোজ 6 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এরা কি, এরা হচ্ছে পরস্পর কিন্তু আইসোমার। এই যে পরস্পর আইসোমার, এই জন্য এখানে আমার কাজ করবে হচ্ছে কোন একটি আইসোমারেজ এনজাইম। এখন এই যে আইসোমারেজ এনজাইমটি কাজ করছে, এই আইসোমারেজ এনজাইম কাজ করার সময় সাথে কি করবে, এখানে হচ্ছে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, তাই আমরা নামের সাথে মিলে বলতে পারি যে ফসফোগ্লুকো আইসোমারেজ। আচ্ছা, এবার ফ্রুক্টোজ 6 ফসফেট, অর্থাৎ হচ্ছে ফ্রুক্টোজের যে 6 নাম্বার কার্বন রয়েছে, 6 নাম্বার কার্বনে একটি ফসফেট বা অজৈব ফসফেট অংশ যুক্ত আছে। এখান থেকে তৈরি হবে হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস মানে হচ্ছে 2 আর 1,6 দিয়ে আমি বুঝাচ্ছি এবার ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে নতুন একটি ফসফেট অংশ যুক্ত হয়েছে। তাহলে 1 নাম্বার কার্বনে একটি ফসফেট যুক্ত আছে, সাথে 6 নাম্বার কার্বনে একটি ফসফেট যুক্ত আছে, অর্থাৎ একে আমরা বলতে পারি হচ্ছে 1,6 বিস ফসফেট। এবং এর জন্য যে এনজাইমটি কাজ করে সেই এনজাইমটির নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এবার ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় যে কোনো একটি তৈরি হতে পারে অথবা দুটি তৈরি হতে পারে। যে দুটি পদার্থ তৈরি হয়, প্রথমটি তৈরি হয় হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারালডিহাইড, আরেকটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। পরবর্তীতে এরা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে, নিজেদের মধ্যে আইসোমারেজ এনজাইমের সহায়তায় 3 ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হতে পারে, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট 3 ফসফোগ্লিসারালডিহাইডেও কিন্তু পরিণত হতে পারে। এবার যদি আমরা খেয়াল করি, আমরা বাকি যে ফার্দার স্টেপগুলো রয়েছে এগুলো আগাবো হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে। তো এই 3 ফসফোগ্লিসারালডিহাইডের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় এরা কি করে, অলরেডি আমরা জানতাম যে 3 ফসফোগ্লিসারালডিহাইড অর্থাৎ 3 নাম্বার কার্বনে হচ্ছে একটি ফসফেট অণু হচ্ছে যুক্ত আছে। এখন এটা হয়ে যাবে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি, বিস কথাটা দিয়ে অলরেডি আমরা জানি হচ্ছে 2 বোঝায়। আগে হচ্ছে 3 নাম্বার কার্বন একটি ফসফেট ছিল, এখন কি হয়েছে 1 নাম্বার কার্বনও একটি ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ 1,6 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট কাইনেজ এনজাইমের সহায়তায় কি করে, একটি যে হচ্ছে এখানে 1 নাম্বার কার্বনে যে ইয়েটি ছিল, ফসফেটের যে হচ্ছে অণুটি ছিল সেটি হচ্ছে চলে যায়, এবং চলে যাওয়ার পরে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে যখন ফসফোগ্লিসারেট মিউটেজ এনজাইম কাজ করে তখন তা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এবং 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরবর্তীতে কি হয়, ইনলেজ এনজাইমের সাহায্যে আমরা ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড পাই। এই ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট কাইনেজের মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, আমরা হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করতে পারি।
আমরা তো অলরেডি গ্লাইকোলাইসিসের যে বিভিন্ন পর্যায় রয়েছে বা বিক্রিয়া রয়েছে, বিক্রিয়াগুলোর হচ্ছে যে যদি বলি আমরা যে এনজাইমগুলো রয়েছে সবগুলো সম্পর্কে তো আমরা অলরেডি জেনে ফেললাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে গ্লাইকোলাইসিসে আগের ছকে আমরা দেখেছি হচ্ছে মোট 9টি বিক্রিয়া রয়েছে। হ্যাঁ, তো এই 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটি হচ্ছে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজ এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়া, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হওয়া, এবং ফসফোইনাল পাইরুভিক অ্যাসিড থেকে প্রাইভেট কাইনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক কাইনেজ এনজাইমের সহায়তায় পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার যে প্রসেসটা, এই 3টি যে বিক্রিয়া রয়েছে এই 3টি বিক্রিয়া হচ্ছে একমুখী। আর বাকি যে বিক্রিয়াগুলো রয়েছে, বাকি বিক্রিয়াগুলো সবগুলোই হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। এখান থেকে আমাদের আরও জানতে হবে যে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে যে এটিপি বা এনএডিএইচটা পাওয়া যায় বিভিন্ন স্টেপে আমরা আসলে পাই, তা হচ্ছে আমাদের উদ্ভিদের দেহে সুপ্ত শক্তির মাত্র হচ্ছে 17%, এবং প্রায় যদি আমরা বলতে পারি যে সুপ্ত শক্তি প্রায় 80%ই হচ্ছে বা 80%ই হচ্ছে পাইরুভিক অ্যাসিডের মধ্যে হচ্ছে জমা থাকে, এবং মাত্র 3% শক্তি হচ্ছে তাপ শক্তি হিসেবে বের হয়ে যায়। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড সৃষ্টি কিন্তু এই প্রক্রিয়ার একদম মুখ্য বিষয়। পাইরুভিক অ্যাসিড যদি সৃষ্টি না হতো তাহলে হচ্ছে শ্বসন ক্রিয়া, অর্থাৎ হচ্ছে গ্লাইকোলাইসিসের পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে, ক্রেবস চক্র রয়েছে, এরপরে আমরা যদি বলি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, এই যে শ্বসন ক্রিয়াটা হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং যে জীবজগৎ হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এবার আমরা গ্লাইকোলাইসিস এবং ফটোলাইসিসের মধ্যে কিছু পার্থক্য জেনে নিই। যদি আমরা খেয়াল করি, ফটোলাইসিসের যে পুরো প্রসেসটা এটা হচ্ছে হিল বিক্রিয়া তুল্য, অপর নাম যদি আমরা হচ্ছে জানার চেষ্টা করি। আর গ্লাইকোলাইসিসকে আমরা সাধারণত বলি হচ্ছে ইএমপি পাথওয়ে বা ইএমপি পথ। আবিষ্কার করা যে আবিষ্কারক রয়েছেন তাদের 3 জনের নামে একে হচ্ছে ইএমপি পথ বলা হয়। যদি জানতে হয় ফটোলাইসিস কোথায় সংঘটিত হয়, ফটোলাইসিস সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের গানাম অঞ্চলে, এবং গ্লাইকোলাইসিস সংঘটিত হয় হচ্ছে সাইটোপ্লাজমে। আমরা অলরেডি জানি যে গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমীয় শ্বসন কিন্তু বলা হয়। ফটোলাইসিসের জন্য আলোর প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু গ্লাইকোলাইসিসের জন্য সূর্যালোকের কোনো হচ্ছে প্রয়োজন নেই। ফটোলাইসিসের পরে কি তৈরি হয়? ফটোলাইসিসের পর পানি থেকে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে অক্সিজেন তৈরি হয়। ঠিক যে জায়গায় গ্লাইকোলাইসিসে হচ্ছে এক অণু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। সংগঠনের সময় যদি আমরা খেয়াল করি, সংগঠনের সময়টা হচ্ছে সাধারণত হচ্ছে যখন শ্বসন হয় তখনই হচ্ছে ফটোলাইসিসটা ঘটে। আর গ্লাইকোলাইসিস কি করে? গ্লাইকোলাইসিস সাধারণত ঘটে হচ্ছে যখন উদ্ভিদে সালোক সংশ্লেষণ চলছে, অর্থাৎ এরা একে অপরের উপর নির্ভরশীল। এবার চলে আসি একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু কমপ্লিকেটেড চক্র, সেটার নাম হচ্ছে ক্রেবস চক্র। আমরা যদি ক্রেবস চক্রের কথা চিন্তা করি, যা জানতেই হবে ক্রেবস চক্র থেকে, এবং মনে রেখো এই দুইটা অংশে হচ্ছে আমরা ইনফরমেশনগুলোকে ভাগ করে নিয়েছি। প্রথমে জানতে হবে ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয়। ক্রেবস চক্র সংগঠিত হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, এবং এই চক্রের উদ্দীপক হিসেবে কে কাজ করে? উদ্দীপক হিসেবে কাজ করে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি এবং হচ্ছে এনএডি, এবং ইনহিবিটর অর্থাৎ এই চক্রকে থামিয়ে দেওয়ার জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা হচ্ছে এটিপি এবং এনএডিএইচ প্লাস। এবার আমরা যদি খেয়াল করি, এই চক্রের প্রতিটা চক্রেরই তো আসলে হচ্ছে প্রথম উৎপন্ন কিছু পদার্থ রয়েছে। তো এই চক্রে যদি আমরা বলি প্রথম উৎপন্ন পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই চক্রে হচ্ছে বারবার উৎপাদিত হয়। বারবার উৎপাদিত হওয়ার কারণে এই অক্সালো অ্যাসিডকে আমরা হচ্ছে পরবর্তীতে জানবো যে একে হচ্ছে আবাসিক অণু বলা হয়। এই যে এইখানে যদি আমরা খেয়াল করি যে ম্যাট্রিক্সে স্থায়ী অবস্থানের জন্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? আবাসিক অণু বলা হচ্ছে। এবং এই যে ক্রেবস চক্র রয়েছে, এই ক্রেবস চক্রের যদি কখনো প্রশ্ন আসে যে নিয়ন্ত্রককে, এই ক্রেবস চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস এনজাইম, বা যাকে আমরা হচ্ছে সহজ ভাষায় অ্যালোস্টেরিক এনজাইমও বলতে পারি। আমরা যদি খেয়াল করি, এই চক্রের আবিষ্কারক ছিলেন স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস, এবং হচ্ছে এখানে যেটা হয় যে অ্যাসিটাইল কোয়ে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান হিসেবে বর্ণনা করা হয়েছে। আমাদের কাছে যদি কখনো প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী উপাদান কোনটি? সংযোগকারী উপাদান হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অলরেডি আমরা পড়ে ফেলেছি যে ম্যাট্রিক্সের স্থায়ী অবস্থানের জন্য হচ্ছে অক্সালো অ্যাসিড
অ্যাসিটিক অ্যাসিডকে হচ্ছে আবাসিক অণু বলা হয়। আমরা যদি একটু খেয়াল করি, আমরা শ্বসনে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তা কিন্তু এই ক্রেবস চক্র থেকে, মাথায় রাখতে হবে, আমরা শ্বসনের সাথে যে কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ছেড়ে দিচ্ছি বা নিঃশ্বাসের সাথে ত্যাগ করছি, সেই যে কার্বন ডাই অক্সাইডটা কোত্থেকে উৎপন্ন হয়? এই ক্রেবস চক্র থেকে কিন্তু উৎপন্ন হয়। এছাড়া থাইমিন, সাইটোসিন, পেরিফাইরিন, হিম ইত্যাদি চক্র হচ্ছে কি থেকে হয়ে থাকে? ইত্যাদি চক্র হয় হচ্ছে ক্রেবস চক্র থেকে তৈরি হয়। ক্রেবস সাইকেল, পাশে হচ্ছে ক্রেবস সাইকেলের একটি যদি বলি সিম্পলিফাইড ভার্সন বা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সার্কেলের হচ্ছে ছবি দেওয়া রয়েছে। তো সাইট্রিক অ্যাসিডের দুঃখিত, ক্রেবস চক্রের হচ্ছে অপর নামগুলো জানতে হবে। এর মধ্যে অলরেডি একটা আমি বলে ফেলেছি ভুলে, যে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয় বা সিএসি আমরা যদি হচ্ছে সংক্ষেপে বলতে চাই। সাথে এটাকে হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র কিন্তু হচ্ছে বলা হয়। আচ্ছা, ক্রেবস চক্র আমাদের বডিতে হচ্ছে কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ? কারণ ক্রেবস চক্র হচ্ছে শক্তি উৎপাদনের একদম প্রধান কেন্দ্র। যদি প্রশ্ন আসে শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র কোনটি, আমাদের আনসার হবে হচ্ছে ক্রেবস চক্র। শ্বসনে উৎপাদিত যে কতগুলো শক্তি, আমাদের তো মেইন টার্গেটটাই ছিল হচ্ছে শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি করা। তো এই শ্বসনে উৎপাদিত যে শক্তিটা রয়েছে তার অধিকাংশই হচ্ছে এই চক্রের মাধ্যমে কিন্তু ঘটে। একটা জীবের বিভিন্ন যে বিপাকীয় কাজকর্ম রয়েছে, এই বিপাকীয় কাজকর্মের জন্য যত ধরনের প্রয়োজনীয় শক্তি, এই বিপাকীয় কাজকর্ম শ্বসন নিজেও হতে পারে, এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ হতে পারে, এরপর হচ্ছে প্রস্বেদন, খনিজ লবণ পরিশোষণ, যে কোনো ধরনের বিপাকীয় কাজকর্মের জন্য অবশ্যই তো হচ্ছে শক্তির প্রয়োজন হচ্ছে। তো এই যে শক্তিগুলোর দরকার, এই শক্তিগুলো কোথা থেকে আসে? এই শক্তিগুলো আসে হচ্ছে ক্রেবস চক্র থেকে। এবং ক্রেবস চক্রে যে হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিডগুলো তৈরি হয়, এগুলো সাধারণভাবে উদ্ভিদের যে হচ্ছে জৈব অ্যাসিড, এই অ্যাসিডগুলো হচ্ছে বিপাকে হেল্প করে। সেই সাথে ক্রেবস চক্রে উৎপন্ন হয় হচ্ছে সাকসিনিক অ্যাসিড নামের এক ধরনের সাবস্টেন্স বা কেমিক্যাল বস্তু, যেটা কি করে? এই রাসায়নিক বস্তুটি হচ্ছে ক্লোরোফিল অণু সৃষ্টির একটি অন্যতম গাঠনিক উপাদান হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ ক্লোরোফিল অণু সৃষ্টির সাবস্ট্রেট হিসেবে সাকসিনিক অ্যাসিড যে ব্যবহৃত হয়, সেটা কোথা থেকে আসে? সেটা ক্রেবস চক্র থেকে আসে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবার আমরা চলে আসি বড় বড় দুটি প্রসেস, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে আমরা যদি একটু পার্থক্য করতে চাই, আমাদের প্রথমেই দেখতে হবে যে এতে শক্তির পরিমাণ কোনটা থেকে কত বেশি আসে। ক্রেবস চক্র থেকে শক্তির পরিমাণ আসে অনেক বেশি, কিন্তু গ্লাইকোলাইসিস থেকে শক্তির পরিমাণ হয় একটু কম। আমরা যদি ধাপগুলো দেখি, তাহলে হচ্ছে ক্রেবস চক্র হচ্ছে সবাত শ্বসনের দ্বিতীয় ধাপ। আমরা অলরেডি জানি গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত দুই ধরনের শ্বসনেরই কিন্তু হচ্ছে প্রথম ধাপ। আমরা যদি বলি যে হচ্ছে এখানে হচ্ছে কেমন জারণ ঘটে, আমরা অলরেডি জেনে এসেছি যে গ্লাইকোলাইসিসে কিন্তু শ্বসনিক বস্তুর হচ্ছে আংশিক জারণ ঘটে, অর্থাৎ এরা হচ্ছে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে পরিণত হতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা আরও কিছু টপিক আমরা জানি। কিন্তু ক্রেবস চক্রের ক্ষেত্রে যে শ্বসনিক বস্তুটা আসে এখানে, এই শ্বসনিক বস্তুর সম্পূর্ণরূপে জারণ ঘটে। সম্পূর্ণরূপে জারণ ঘটার কারণেই ক্রেবস চক্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, কিন্তু গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। এবং সেই সাথে আমরা অলরেডি জানি যে ক্রেবস চক্র যেহেতু শ্বসনের একটা দ্বিতীয় ধাপ হিসেবে এটি সাধারণত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স রয়েছে, এই ম্যাট্রিক্সের যে ধাত্র, সেই ধাত্রে হচ্ছে সংঘটিত হয়, আর গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে। অপর নাম আমরা অলরেডি জানি, গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি পাথওয়ে, বা আমরা যদি বলি হচ্ছে রেসপিরেশনের কমন পাথওয়ে। আর ক্রেবস চক্রের জন্য নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র বা হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এবার আমরা জানবো হচ্ছে অবাত শ্বসন নিয়ে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অবাত শ্বসন কি, আমাদের প্রথম মাথায় আসতে হবে যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে আমরা বলতে পারি হচ্ছে অবাত শ্বসন। এই অবাত শ্বসনে যদি আমরা চিন্তা করি, ধাপ হয় হচ্ছে সাধারণত দুটি। প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস, অলরেডি আমরা আগেই জেনে আসছি সবাত শ্বসনের সময় যে সবাত এবং অবাত দুই ধরনের শ্বসনেরই যদি কমন পাথওয়ে বলতে হয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এরপরে আমরা জানবো হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। এই ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে না, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে। এখন আমাদের মাথায় রাখতে হবে, এই যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটি ঘটলো, এর ফলে কি কি পদার্থ উৎপাদিত হয়? প্রথম হচ্ছে এটিপি তৈরি হয়, সেটা আলাদা বিষয়। এরপরে তৈরি হয় হচ্ছে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড অথবা কেবলমাত্র ল্যাকটিক অ্যাসিড। একই সাথে কিন্তু দুটি কি হতে পারবে না, একই সাথে কিন্তু দুটি তৈরি হতে পারবে না। আমাদের মাথায় রাখতে হবে, হয় ইথানল তৈরি হবে, ইথানল ও কার্বন ডাই অক্সাইড, অথবা তৈরি হবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন
অবাধ শ্বসন করে এমন জীবসমূহকে আমরা সাধারণত হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সম্পূর্ণ অবাধ জীব। এরা কি? এরা হচ্ছে অব্লিগেট অ্যানারোবস, অর্থাৎ এই ধরনের যে অণুজীবগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে জীবনযাপন করে, এবং সামান্য পরিমাণ যদি অক্সিজেনের উপস্থিতিও থাকে সেই ক্ষেত্রে তারা কি করতে পারে না, তারা হচ্ছে এই অক্সিজেনের উপস্থিতি হচ্ছে সহ্য করতে পারে না। এমন একটি উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। আমরা যদি বলি টেটানি বা আমাদের হচ্ছে ফুড পয়জনিংয়ের জন্য, বটুলিজমের জন্য যে হচ্ছে রোগ হয়, সেই রোগের যে ব্যাকটেরিয়াগুলো সাধারণত হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। এই ক্লস্ট্রিডিয়ামগুলোকে আমরা হচ্ছে মাইক্রোবায়োলজির ভাষায় বলি হচ্ছে অব্লিগেট অ্যানারোবস। তোমরা যখন মেডিকেলে চান্স পাওয়ার পরে মাইক্রোবায়োলজি পড়বা তখন এগুলো নিয়ে আরও অনেক বেশি ধারণা দেওয়া হবে যে কেন আসলেই তারা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি সহ্য করতে পারে না। এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, তাই তোমাদের হচ্ছে জানতে হবে না বা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে না। কিন্তু পরবর্তীতে মাইক্রোবায়োলজিতে এটা নিয়ে অনেক হচ্ছে বিস্তরভাবে বলা রয়েছে। তো দেখা যায় যে এরা অক্সিজেনের উপস্থিতিতে টোটালি কিন্তু বাঁচতে পারে না। আর কিছু রয়েছে অর্ধ অবাধ জীব, যাদেরকে আমরা মাইক্রোবায়োলজির ভাষায় বলতে পারি হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। এই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবসগুলো কি করে? এইসব অণুজীব বায়বীয় পরিবেশে জীবন ধারণ করলেও শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার করে না, অর্থাৎ এরা হচ্ছে এমন কোনো জায়গায় থাকতে পারে যেখানে হচ্ছে অলরেডি অক্সিজেনের উপস্থিতি রয়েছে, কিন্তু এরা অক্সিজেনটাকে ব্যবহার করবে না। এরা সম্পূর্ণ অবাধ জীবের মতো না। সম্পূর্ণ অবাধ জীবের ক্ষেত্রে যেমন অক্সিজেনের উপস্থিতি সহ্যই করতে পারে না, তাদের জীবন চক্র ব্যাহত হয়ে যায়। অর্ধ অবাধ জীবের জন্য বিষয়টা আসলে এতটা সিরিয়াস না। ওদের জন্য বিষয়টা হচ্ছে অক্সিজেন রয়েছে, ওরা এটা থাকার পরেও হচ্ছে ইউজ করছে না। এবার আমরা চলে আসি সবাত এবং অবাধ শ্বসনের মধ্যে যদি হচ্ছে কিছু আমরা তুলনা করতে চাই যে সবাত পরিবেশে অর্থাৎ হচ্ছে সবাত শ্বসনের মাধ্যমে আমরা যে পরিমাণ শক্তি লাভ করি, আমরা যদি অবাধ শ্বসনে সেই সম পরিমাণ শক্তি হচ্ছে লাভ করতে চাই তাহলে আমাদের হচ্ছে 18 গুণ বেশি হচ্ছে গ্লুকোজ প্রয়োজন হবে। অর্থাৎ এই লাইনটি দিয়ে বোঝাতে চেয়েছে সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে যে পরিমাণে হচ্ছে শক্তি আমরা পাই, অর্থাৎ হচ্ছে আমরা একদম সবার শেষে হচ্ছে 36টা এটিপি হচ্ছে পাই। তো এই জিনিসটা অবাধ শ্বসনের ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে হলো প্রতি গ্লুকোজ অণু থেকে আমরা হচ্ছে হয়তো বা হাইয়েস্ট 2টা হচ্ছে এটিপি পাচ্ছি। অর্থাৎ এক অণু গ্লুকোজ থেকে সবাধ শ্বসন যে পরিমাণ শক্তি তৈরি করে সেই পরিমাণ শক্তি তৈরি করতে অবাধ শ্বসনে 18টি গ্লুকোজ অণু কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, সাধারণত হচ্ছে অবাধ শ্বসন কোথায় ঘটে আমরা স্থানগুলো জেনে নেই। অবায়বীয় যে ব্যাকটেরিয়া রয়েছে, গাজরের যে মূল রয়েছে, আলুর টিউবার, এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি প্রাণীর যে মাংসপেশি আছে, প্রাণীর মাংসপেশিতে হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাধ শ্বসন ঘটতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলতে হয় আমরা যখন হচ্ছে দৌড়াদৌড়ি করি বা হচ্ছে আমাদের যখন হলো আমরা যখন হচ্ছে জগিং করছি বা অ্যাথলেটরা, ধরো উসাইন বোল্ট হচ্ছে অনেক জোরে দৌড়াচ্ছে, মাইকেল ফেলপস অনেক জোরে সাঁতার কাটছে, ঠিক আছে, অনেক ফাস্ট সাঁতার কাটছে আসলে। তো এই যে প্রসেসগুলোর সময়, অথবা তুমিও কি করছো, তুমি হয়তো হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে এক্সারসাইজ করছো, তো এই যে এই প্রসেসগুলো করার সময় হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি কিন্তু খরচ হয়, এবং আমাদের মাসেলগুলোতে বা আমাদের পেশিগুলোতে যে পরিমাণ এটিপি থাকে তা কেবলমাত্র 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই হচ্ছে কিন্তু শেষ হয়ে যায়। এখন বিষয়টা যেটা হচ্ছে যে এই কারণে কি হয়, ওইখানে সরাসরি হচ্ছে রক্ত এত তাড়াতাড়ি অক্সিজেন নিয়ে পৌঁছাতে পারে না। তো অক্সিজেন যখন ঘাটতি দেখা দেয় স্বাভাবিকভাবেই মাসেলগুলা কি করে, মাসেলের যে টিস্যু বা সেল রয়েছে তারা কি করে, তারা হচ্ছে সাথে সাথে, কারণ শক্তি তো উৎপাদন করতে হবে, আমি দৌড়াচ্ছি, আমার যদি হচ্ছে শক্তি না পাই তাহলে কিভাবে হবে, মাসেলে যদি শক্তি না পাই। তো জিনিসটা যেটা হয়, তারা কি করে, তারা তাড়াতাড়ি করে হচ্ছে সবাধ শ্বসন থেকে অবাধ শ্বসনে সুইচ করে ফেলে, এবং অবাধ শ্বসনে সুইচ করার পরে তারা কি করে, তারা হচ্ছে অবাধ শ্বসনের, আমরা তো জানি এন্ড প্রোডাক্ট হচ্ছে 2টা এটিপি তৈরি হয়, আর সাথে হচ্ছে কি তৈরি করছে, পেশিতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এবং পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি করার কারণে আমাদের পেশি হচ্ছে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে। না হলে পেশিতে যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি না হতো আমরা অনেকক্ষণ পর্যন্ত ক্লান্তিহীনভাবে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারতাম, কিন্তু আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা দেখি, বা অনেকক্ষণ হচ্ছে আমরা যদি বলি দৌড়াদৌড়ি করার পরে আমরা দেখি আমাদের পেশি অসাড় হয়ে আসছে, আমরা ক্লান্তি ফিল করছি, বা আমরা হচ্ছে প্রপারলি আগের মতো আগের স্পিডে দৌড়াতে পারছি না। এই পুরো মেকানিজমটা হয় হচ্ছে হলো ল্যাকটিক অ্যাসিডের কারণে।
এবং পেশিতে যে ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হয় এই কারণে আমাদের হচ্ছে কিন্তু ব্যথাও হতে পারে, ঠিক আছে? আমরা যে অনেক বেশি দৌড়াদৌড়ি করলে আমরা যদি যখন দেখি যে আমাদের পা ব্যথা করছে বা হচ্ছে হাত ব্যথা করছে, তো এই যে ব্যথাটা হয়, এই ব্যথাটা হয়ও কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের কারণে। এখন পেশিতে যে ল্যাকটিক অ্যাসিডগুলো হচ্ছে জমা হয় সেগুলোর প্রায় হচ্ছে তুমি মনে করো 80% হচ্ছে যকৃতে চলে যায়, বাকি 20% হচ্ছে পেশিতে তাদের বিপাক হচ্ছে সাধন করে। এবং যেমনটি বলেছিলাম যে 5-6 সেকেন্ডের মধ্যে হচ্ছে আসলে পেশির এটিপি শেষ হয়ে যায় এবং হচ্ছে এই কারণে পেশির ক্লান্তি ঘটায়। এখন আরেকটা জিনিস জানতে হবে, এই যে ল্যাকটিক অ্যাসিডটা, উচ্চ শ্রেণীর উদ্ভিদে কিন্তু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় না। আমরা অলরেডি অবাত এবং সবাত শ্বসন নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলেছি। আমরা শেষবারের মতো একটু রিভাইজ করি অবাত এবং সবাত শ্বসনের মধ্যে যদি পার্থক্যটা আমরা একটু খেয়াল করি, যে পাইরুভিক অ্যাসিডের জারণ, সবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে, অবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ ঘটে না। সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়, যেমনটি আমরা জানি অবাত শ্বসনে অক্সিজেনের কোনো প্রয়োজনই নেই। যদি আমাকে প্রশ্ন করা হয় যে কোথায় ঘটে, সাধারণত সবাত শ্বসন ঘটে হচ্ছে অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী দেহে। অবাত শ্বসন সাধারণত ঘটে হচ্ছে অণুজীব, নিম্ন শ্রেণীর যে পরজীবী রয়েছে, পরজীবীর যে প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে ঘটতে পারে, বীজ এদের ক্ষেত্রে ঘটতে পারে। আবার আমরা যদি হচ্ছে একটু আগে উদাহরণ দেখলাম যে দৌড়াদৌড়ি করলে কি হয়, দৌড়াদৌড়ি করলে হচ্ছে একটা অবাত শ্বসন ঘটতে পারে আমাদের পেশিতে, এই ধরনের কথাবার্তা। শক্তি নিয়ে কথা বলছিলাম যে সবাত শ্বসনে যতটুকু শক্তি তৈরি হয় সেই সমপরিমাণ শক্তি তৈরি করতে হচ্ছে অবাত শ্বসনে আরো 18 গুণ প্রায় হচ্ছে গ্লুকোজ অণু তৈরি হবে। ঠিক এই কথাটাই হচ্ছে এখানে বলেছে যে শক্তি প্রায় 36টা এটিপি তৈরি হয় এবং 36টা এটিপি থেকে আমরা 360 ক্যালোরি, কিলো ক্যালোরি শক্তি কিন্তু হচ্ছে পাই। আর যদি অবাত শ্বসনের কথা বলা হয়, অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে এটাতে হচ্ছে মাত্র 2টি এটিপি তৈরি হয় এবং এর থেকে হচ্ছে আমরা মাত্র 20 কিলো ক্যালোরি হচ্ছে শক্তি পেতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে কিভাবে এটিপি থেকে কিলো ক্যালোরিতে হচ্ছে শক্তি কনভার্ট করব? আমরা যতগুলো এটিপি থাকবে এটিপির সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় সেটা সম্পর্কে আমরা জানবো। এই যে 36কে 10 দিয়ে গুণ করে 360 কিলো ক্যালোরি পেলাম, আর এখানে হচ্ছে 2টা এটিপিকে 10 দিয়ে গুণ করে হচ্ছে 20 কিলো ক্যালোরি শক্তি হচ্ছে আমরা পাই। আচ্ছা, যদি বলা হয় যে সংগঠন কোথায় হয়, সবাত শ্বসন অবশ্যই সবসময় কোথায় হয়? সবাত শ্বসন হচ্ছে কিছু গ্লাইকোলাইসিসের যে পোর্শনটা সেটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে, এবং যে ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর যদি আমরা বলি হচ্ছে অবাত শ্বসনের প্রসেসটা কোথায় হয়, অবাত শ্বসনের প্রসেসটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরে, অর্থাৎ হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। এবার যদি আমরা বলি কি কি পদার্থ উৎপন্ন হয়, সবাত শ্বসনে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং হচ্ছে পানি তৈরি হয়। আর অবাত শ্বসনে আমরা অলরেডি জানি যে 2টা এটিপি তৈরি হয়, এরপরে হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। আচ্ছা, অবাত শ্বসনের মধ্যে আরো একটি অংশ রয়েছে যাকে আমরা বলতে পারি হচ্ছে ফার্মেন্টেশন। এখন কোন সময় আমরা হচ্ছে ফার্মেন্টেশন বলি? যে অবাত শ্বসন প্রক্রিয়ায় শর্করা জারিত হওয়ার পরে একটা জৈব পরমাণু সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হিসেবে ভূমিকা পালন করে এবং এতে আর কোনো ইলেকট্রন প্রবাহিত থাকে না, তাকে আমরা ফার্মেন্টেশন বলতে পারি। তাহলে শর্তগুলো কি হচ্ছে? ফার্মেন্টেশন একটা হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া যেখানে হচ্ছে শর্করা জারিত হওয়ার পরে একটা জৈব পরমাণু সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে, অর্থাৎ একটি জৈব পরমাণু লাস্ট যে ইলেকট্রনটা থাকে সাইকেলে সেটাকে হচ্ছে ক্যাচ করার বা ইলেকট্রন গ্রহীতা হিসেবে ভূমিকা পালন করে এবং এতে কোনো হচ্ছে ইলেকট্রন প্রবাহিত থাকে না। আচ্ছা, ফার্মেন্টেশন থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি জানতে হবে হচ্ছে জাইমেজ নামক এনজাইমের কার্যকারিতায় হচ্ছে ফার্মেন্টেশন ঘটে। শুধুমাত্র ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদেই হচ্ছে ফার্মেন্টেশন হয়, এটি সাধারণত হচ্ছে জীবিত কোষের বাইরে ঘটে। এরপরে যদি আমরা বলি হচ্ছে এর জন্য তরল মাধ্যমের প্রয়োজন হয়, বাহ্যিক গ্লুকোজ ব্যবহৃত হয়, কোষের বাইরে হচ্ছে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত থাকে। আমরা অবাত সবাত 2 ধরনের শ্বসন নিয়ে অনেক কথাবার্তা বললাম। অবাত শ্বসনের হচ্ছে কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আমরা পাশে খুব চমৎকার একটি পাউরুটি দেখতে পাচ্ছি। তো এই যে প্রথমেই রয়েছে যে পাউরুটি শিল্পে হচ্ছে অবাত শ্বসন ব্যবহৃত হয়, মদ শিল্পে আঙ্গুরের রস এবং ওয়াইন থেকে, এরপর আঙ্গুরের রস থেকে হচ্ছে ওয়াইন, আপেলের রস থেকে হচ্ছে সিডার বা ভিনেগার তৈরি করতে হচ্ছে অবাত শ্বসন ব্যবহৃত হয়। চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি, এরপর হচ্ছে 2টো ভিটামিন বি কমপ্লেক্সের ভেরিয়েন্ট থায়ামিন এবং রিবোফ্লাভিন নামক ভিটামিন তৈরি করতেও কিন্তু অবাত শ্বসন ইউজ করা হয়। অলরেডি আমি হচ্ছে ভিনেগারের কথা বলে ফেলেছি। দুধ শিল্পে হচ্ছে অবাত শ্বসনের ব্যবহার রয়েছে। আমরা যে কোকা কোলা খাই বা স্প্রাইট খাই বা পেপসি খাই, এর যে হচ্ছে প্রধান উপাদানটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডও কিন্তু কোত্থেকে তৈরি হচ্ছে? অবাত শ্বসনের মাধ্যমে তৈরি হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি
ইম্পর্টেন্টলি কিছু আমি যদি বলি অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এই যে অ্যান্টিবায়োটিকগুলো এগুলো হচ্ছে এই অবাত শ্বসন থেকে তৈরি হচ্ছে, প্লাস পাশাপাশি হচ্ছে কিছু আয়ুর্বেদিক ওষুধও হচ্ছে তৈরি হয়। আর অবাত শ্বসনের মাধ্যমে অ্যামাইলেজ, প্রোটিয়েজ, সেলুলোজ, পেকটিনেজ প্রভৃতি এনজাইমও কিন্তু হচ্ছে তৈরি হয়। আচ্ছা, এবার যদি আমরা আসি শ্বসনের প্রভাবক, আমি প্রথমেই বলেছিলাম যখন হচ্ছে প্রশোধনের প্রভাবক পড়াচ্ছিলাম তখনই বলেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রভাবকের যে অংশগুলো রয়েছে, প্রভাবকের অংশগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বলেছিলাম যে দুই ধরনের প্রভাবক থাকে, বাহ্যিক প্রভাবক থাকে, অভ্যন্তরীণ প্রভাবক থাকে। প্রশ্ন দুইভাবে আসতে পারে, নিচের কোনটি বাহ্যিক প্রভাবক, নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাবক শ্বসনের জন্য। আবার আরও একভাবে প্রশ্ন আসতে পারে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে শ্বসন ভালো হয়, বা অক্সিজেনের ঘনত্ব কতটুকু হলে, বা উৎসেচকের পরিমাণ যদি বেড়ে যায় শ্বসনের উপর কী প্রভাব পড়বে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কিন্তু জানতে হবে। শ্বসনের বাহ্যিক প্রভাবকের মধ্যে সেই ফ্যাক্টরগুলো কাজ করে যে ফ্যাক্টরগুলো কি, যেটা হচ্ছে সরাসরি হচ্ছে গাছের সাথে সংযুক্ত না। তো তাপমাত্রা আমরা যদি খেয়াল করি, বইয়ে লেখা আছে যে শ্বসনের জন্য অপটিমাম তাপমাত্রা হচ্ছে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাই এবং 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাই, শ্বসনের যে পুরো প্রসেসটা আছে বা এই যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটু হলেও ব্যাহত হচ্ছে। আবার যদি আমরা অক্সিজেনের কথা খেয়াল করি, অক্সিজেনের ঘনত্ব আসলে ম্যাটার করা হচ্ছে শুধুমাত্র সবাত শ্বসনে। অবাত শ্বসনে অক্সিজেনের কোনো গুরুত্বই আসলে নেই, যেহেতু অক্সিজেন হচ্ছে ব্যবহৃত হয় না। কিন্তু এটা মানতে হবে যে পরিবেশে যদি অক্সিজেনের ঘনত্ব 3%-এর নিচে নেমে যায় তখন কিন্তু আসলে হচ্ছে শ্বসন হার কমতে থাকে। এরপরে হচ্ছে পানি, আলো, এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। শুধুমাত্র শ্বসনের সকল প্রভাবকের মধ্যে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ সকল প্রভাবকের মধ্যে যদি আমরা বলি কোনোটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে পরিবেশে থাকা কার্বন ডাই অক্সাইড। আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইড যদি পরিবেশে বেড়ে যায় তাহলে কিন্তু শ্বসনের হার হচ্ছে কিঞ্চিত কমে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে একটু হলো কমে আসে, শ্বসনের হারটা একটু হচ্ছে বাড়ে। এখন শ্বসনের প্রভাবকের মধ্যে অভ্যন্তরীণ প্রভাবক কি, যারা যে সকল কোষের হচ্ছে বয়স অল্প এবং এদের মধ্যে অধিক প্রোটোপ্লাজম রয়েছে তাদের শ্বসনের হারটা অনেক বেশি। এরপর হচ্ছে উদ্ভিদের দেহে যদি জটিল খাদ্যদ্রব্যের পরিমাণ অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে জারিত করার জন্য আমার অবশ্যই অনেক বেশি শ্বসন প্রক্রিয়া হচ্ছে চালানো প্রয়োজন। এরপরে এনজাইমের উপরে ডিপেন্ড করে বা উৎসেচকের উপরে ডিপেন্ড করে। কোষের ভিতরে যে অজৈব লবণ রয়েছে, মাটির ভিতরে যে অজৈব হচ্ছে লবণ রয়েছে, প্লাস হচ্ছে কোষের মধ্যে যে পানি রয়েছে, এই সব কিছুই কিন্তু আসলে শ্বসনের হারের উপরে খুব বড় ধরনের এফেক্ট ফেলে। এবার আমরা যদিও এই ক্লাসে হচ্ছে সালোক সংশ্লেষণ আমাদের পড়ার টপিক না, তারপরেও আমরা একটু রিভিউ করব সালোক সংশ্লেষণ এবং শ্বসন, দুটি বড় বড় প্রসেস। এই দুটি বড় বড় প্রসেসের মধ্যে আমরা পার্থক্যটা দেখব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে শক্তিটা সঞ্চিত হয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তিটা সঞ্চিত হয় সেটা কি করে, এটা হচ্ছে শ্বসনের মাধ্যমে এই শক্তিটা গতিশক্তিতে বা রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয় এবং শক্তি কিন্তু হচ্ছে নির্গত হয়। সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই হচ্ছে সূর্যালোকের প্রয়োজন রয়েছে। শ্বসনের জন্য সূর্যালোকের প্রয়োজন নেই, এটির সাথে পত্ররন্ধ্রের কোনো সম্পর্ক নেই, অন্য কোনো কিছু সম্পর্ক নেই। শ্বসন কিন্তু 24 ঘন্টা এই প্রক্রিয়া হচ্ছে চলতে থাকে। আমরা যদি বলি উৎপন্ন দ্রব্য কি, উৎপন্ন দ্রব্য হচ্ছে শর্করা এবং অক্সিজেন সালোক সংশ্লেষণের জন্য। আর শ্বসনের জন্য হচ্ছে মেইনলি পানি আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তবে অনেক সময় দেখা যায় যে অবাত শ্বসনের জন্য কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল আর মাঝে মধ্যে শুধুমাত্র হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। এই যে প্রক্রিয়াটা, এটা মেইন বইতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে বলা হয়েছে উপচিতি প্রক্রিয়া। অর্থাৎ উপচিতি প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদের ওজন বাড়ে। আর হচ্ছে শ্বসনের জন্য বলা হয়েছে এটি হচ্ছে অপচিতি প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদের ওজন কিন্তু কমে যায়। এবার চলে আসি জীবের প্রকার। সাধারণত ক্লোরোফিল বিশিষ্ট উদ্ভিদে আমরা যদি খেয়াল করি সালোক সংশ্লেষণ ঘটে এবং শ্বসন ঘটে হচ্ছে সব উদ্ভিদ ও প্রাণীতে। এখন হচ্ছে যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণী বা জীব জগতের যতগুলো কোষ রয়েছে সবগুলো প্রতিটা সজীব কোষেই কিন্তু হচ্ছে আসলে শ্বসন ঘটে। কারণ শ্বসনের মাধ্যমে যে এটিপিটি তৈরি হয়, এই এটিপি হচ্ছে পাশের কোনো সেলকে বা পাশের কোনো কোষকে আসলে পাস করে দেওয়ার বা আদান প্রদান করার আসলে কিন্তু কোনো ধরনের হচ্ছে সুযোগ নেই। অর্থাৎ কোনো কোষ যদি নিজের শ্বসনের মাধ্যমে তার নিজস্ব এটিপি তৈরি না করতে পারে তাহলে তার আশেপাশের কোনো কোষ তাকে কি করতে পারবে না, তাকে হচ্ছে
কোনো এটিপি ডোনেট করতে পারবে না, কিংবা সে অন্য কারো কাছ থেকে হচ্ছে এটিপি ডোনেশন কিন্তু গ্রহণ করতে পারবে না, অর্থাৎ ওই সেলটা কিন্তু হচ্ছে মারা যাবে। অর্থাৎ প্রতিটা সজীব কোষে কিন্তু সেমভাবেই এই গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো কিন্তু হচ্ছে করতে হবে। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে অলরেডি চলে এসেছি। এবার আমরা আলোচনা করব বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে। প্রথমেই প্রশোধন থেকে, প্রশোধনের যে প্রশ্নটি রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2011 সালে এসেছে, যেমনটি বলেছিলাম যে উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের বাইরে অতিরিক্ত যে পানিটা রয়েছে সেটা দেহ থেকে বের হয়ে যাওয়া বা বাষ্পাকারে হচ্ছে বাইরে নির্গত হওয়াটাকে আসলে কি বলছে আমরা কিন্তু অলরেডি জানি। এটা হচ্ছে সরাসরি হচ্ছে প্রশোধনের একটি সংজ্ঞা। অপশন রয়েছে নিঃস্রবণ, অভিস্রবণ, ইমবাইবিশন, প্রশোধন। আনসার হবে কি? আনসার হবে হচ্ছে ডি। এবার আমরা জানবো নিচের কোন উক্তিটি সত্য নয়। সত্য মিথ্যা জাতীয় প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষা 2006 প্রশ্ন। আমরা যদি দেখি এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে তথ্য রয়েছে, তার মধ্যে যদি আমরা খেয়াল করি অপশন সি মায়োসিস মেন্ডেলের সূত্রকে অনেকটাই ব্যাখ্যা করে, এটা সত্য। স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীরে লিগনিনের উপস্থিতি থাকে, এটাও সত্য। যদি অপশন বি এর দিকে খেয়াল করি যে ক্রসিং ওভারের শতকরা হার নিরূপণের জন্য হচ্ছে ক্রোমোজোম ম্যাপ প্রস্তুত করা সম্ভব, এগুলো সবগুলি হচ্ছে সরাসরি আমরা যদি বলি হচ্ছে হাসান স্যারের বইয়ের লাইন, এবং হচ্ছে এগুলো সবগুলি সত্য। তো সত্য নয় কোনটি? বাকি থাকে হচ্ছে অপশন এ, যে ব্যাপন হার বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভরশীল, এটি বাড়লে ব্যাপন হার বাড়বে এবং কমলে ব্যাপন হার কমবে, তাই তো? তো এই যে ব্যাপন হার বা তুমি হচ্ছে প্রশোধন হারটা, এটা কি ছিল? আমরা পড়ে এসেছিলাম না যে এটা হচ্ছে সরাসরি হচ্ছে আবহমণ্ডলের যে চাপ তার হচ্ছে সরাসরি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এটি বাড়লে ব্যাপন হার বাড়বে না, এটি বাড়লে হচ্ছে ব্যাপন হার কমবে, তার মানে এটি হচ্ছে সত্য নয়। পত্ররন্ধ্রের গঠন থেকে যদি আমরা প্রশ্ন করি যে প্রজাতির উপর হচ্ছে, যেমনটা বলেছিলাম ক্লাস করানোর সময় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় হচ্ছে এই প্রশ্নটা এসেছে 2003 সালে, যে প্রজাতির উপর নির্ভর করে পাতার প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় কতটি করে পত্ররন্ধ্র থাকতে পারে। আমরা অলরেডি আনসার জানি, হচ্ছে আনসার হচ্ছে সি, 1000 থেকে 60,000-এর কাছাকাছি। পত্ররন্ধ্রের মতবাদ নিয়ে আমরা অলরেডি হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করেছি যে নিচের কোনটা হচ্ছে সত্য নয়। আমরা যদি আনসারটা খেয়াল করি, উত্তর হচ্ছে এ, প্রোটন প্রবাহ মতে হাইড্রোজেন আয়ন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধের জন্য দায়ী। আমরা কি পড়েছিলাম? প্রোটন মতবাদ, অথবা যদি হচ্ছে আমরা বলি আধুনিক মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার জন্য যে আয়নটি কাজ করে সেই আয়নটি হচ্ছে কিন্তু পটাশিয়াম আয়ন। এখানে কি বলা হয়েছে? হাইড্রোজেন আয়ন, তাই আমরা ধরে নিতে পারি এটা সত্য নয়। আমরা আনসার পেয়ে গেলাম। প্রশোধনের প্রভাবক থেকে যদি আমরা খেয়াল করি, প্রশোধন হ্রাসের জন্য হচ্ছে অন্তর্গঠনিক যে অভিযোজনটা সেটা হচ্ছে কাণ্ডে যদি কর্ক টিস্যুর হচ্ছে সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রশোধন হ্রাস হতে পারে। শ্বসন থেকে যদি আমরা দেখি মেডিকেল ভর্তি পরীক্ষা 2007 সালের প্রশ্ন, যে সবাত শ্বসনে হচ্ছে এটিপি অণুর পরিমাণ কত? এখানে আনসার দেওয়া আছে 38টি। একটু আমি তোমাদের জন্য বলে দিই, বর্তমান যে বই রয়েছে, মেইন বইগুলো রয়েছে, সেখানে সবগুলোতেই কিন্তু প্রায় বলা হয়েছে যে এখন হচ্ছে 36টি এটিপি অণু তৈরি হয়। হ্যাঁ, আগের যে কারিকুলাম ছিল, আগের কারিকুলামের বইয়ে ছিল 38টি এটিপি অণুর কথা। আমরা দেখতে পাচ্ছি মে 2007, অনেক আগের একটা ভর্তি পরীক্ষা, বা আমি নিজে যখন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আমি নিজে বইতে হচ্ছে 38টা এটিপি পড়েছি, কিন্তু এই এডিশনের বইতে বা বিগত কয়েক এডিশনের বইতে কিন্তু এখানে হচ্ছে 36টা এটিপির কথা বলা হয়েছে। সো এটা ভুল করা যাবে না। আচ্ছা, শ্বসনের ক্ষেত্রে হচ্ছে কোনটি হচ্ছে প্রযোজ্য নয়? সমস্ত বিক্রিয়া হচ্ছে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সংঘটিত হয়। যদি আমরা খেয়াল করি অপশন ডিটা হচ্ছে আনসার। অবশ্যই শ্বসন হচ্ছে ক্লোরোপ্লাস্টে তো সংঘটিত হয় না, হয় হচ্ছে সাইটোপ্লাজমে আর হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। শ্বসন থেকে আরও যদি আমরা হচ্ছে 1-2টা হচ্ছে প্রশ্ন দেখি যে নিচের কোনটা আসলে কোষীয় শ্বসন নয়? গ্লাইকোলাইসিস, হ্যাঁ আমরা বলতে পারি, বা হচ্ছে হলো ক্রেবস চক্র শ্বসনের অংশ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটাও শ্বসনের অংশ, কিন্তু যেটা হচ্ছে ক্যালভিন চক্র থাকে, ক্যালভিন চক্র কিন্তু আসলে সারক সংশ্লেষণের একটা পার্ট, তাই এটা শ্বসনের কোনো অংশ নয়। গ্লাইকোলাইসিস থেকে যদি প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষা 2011-তে প্রশ্ন এসেছে যে সবাত অবাত দুই প্রকার শ্বসনের সাথে সম্পর্কিতকে আমরা জানি, অলরেডি হচ্ছে আনসার হচ্ছে গ্লাইকোলাইসিস, কারণ এটা হচ্ছে কমন পাথওয়ে। আচ্ছা, যেমনটা বলছিলাম যে গ্লাইকোলাইসিসের ভিতর থেকে প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষা 2010-এ এসেছে যে 1,3-bis ফসফোগ্লিসাইড থেকে, দুঃখিত 1,3-bis ফসফোগ্লিসাইড
অ্যাসিড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে কাইনেজ এনজাইমের সহায়তায় এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে কি তৈরি হয়? আনসারটা হচ্ছে এটিপি। এটা সরাসরি গ্লাইকোলাইসিস যে ফ্লো চার্ট সেখান থেকে আমরা হচ্ছে আনসার করতে পারি। প্রশ্ন আসে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2008-এ যে নিচের কোনটি সত্য নয়। আমরা যদি একটু অপশন ডি এর দিকে তাকাই যে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের মাইটোকন্ড্রিয়াতে হয়, একদমই হচ্ছে ভুল একটি কথা। এটি আসলে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয় না, এটি হয় হচ্ছে যদি আমরা বলি সাইটোপ্লাজমে। অবাধ শ্বসন এবং সবাদ শ্বসন, আবারও সেম প্রশ্ন 2004 সালে রিপিট হয়েছে। আনসার হচ্ছে গ্লাইকোলাইসিস। ক্রেবস চক্র থেকে যদি আমরা দেখি ক্রেবস চক্র সংগঠিত হয় কোথায়, আমরা অলরেডি আনসার জানি, ইউ গেসড ইট রাইট, মাইটোকন্ড্রিয়ায়। পাইরুভিক অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে NADH+H+ উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি প্রতিটি ক্রেবস চক্রে হচ্ছে কতগুলো এটিপি তৈরি হয়, আমাদের আনসার হবে হচ্ছে 24টি। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর নিম্নে প্রদত্ত যে ভিটামিন বি, কোনটা হচ্ছে ভিটামিন B1 এর নাম? এটা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা যে 2008 সালে ছিল, এটা হচ্ছে আমাদের সাধারণত আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। তারপরে আমরা যেহেতু বিগত বছরের প্রশ্ন আমরা দেখে নিলাম যে B1 বলতে আসলে আমরা হচ্ছে থায়ামিনকে বুঝাই। আচ্ছা, ক্রেবস চক্র থেকে আরো কয়েকটা প্রশ্ন আসতে পারে যে ফার্মেন্টেশনের জন্য কোনটি সঠিক নয়? দেহের অভ্যন্তরে হচ্ছে গ্লুকোজ ব্যবহৃত হয়। আবার ডেন্টাল ভর্তি পরীক্ষা 2000 সালে সরাসরি একটা হচ্ছে অনেক বড় সমীকরণ হচ্ছে তুলে দেওয়া হয়েছে, রাসায়নিক সমীকরণ। তো এই সমীকরণটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারছি সেটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে C6H12O6 একটা গ্লুকোজ অণু থেকে অনেকগুলো হচ্ছে দেখতে পাচ্ছি OH রয়েছে। আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়েছে। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে এখানে অবাধ শোষণ হচ্ছে, তাই তো? আচ্ছা, শেষ হয়ে গেল আমাদের প্রচ্ছেদন এবং শ্বসনের যে চ্যাপ্টারটি, শ্বসনের যে পার্টটি রয়েছে, এটি হচ্ছে শেষ হয়ে গেল। এখন এই ক্লাসের পরবর্তীতে আমরা যেটা করব, আমরা কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নিয়ে এই চ্যাপ্টারটা আবার খুব ভালো করে নিজেদের মতো করে মেইন বই থেকে পড়ে ফেলবো। সেই সাথে আমাদের যে 10 মিনিট স্কুলের যে স্লাইডটি রয়েছে, অর্থাৎ যে স্লাইডটি দেখে আমি তোমাদেরকে পড়ালাম, এই স্লাইডটি দেখে দেখে আমরা ভালোভাবে অনুশীলন করব। সেই সাথে আমরা চেষ্টা করব বিগত বছরে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছে সেই জায়গাগুলো হচ্ছে দেখার, ওই অংশগুলো হচ্ছে আরও বেশি ভালো করে পড়ার। কোয়েশ্চেন অ্যানালাইসিস তোমাকে অন্য যে কোনো বাকি যে স্টুডেন্ট রয়েছে তাদের থেকে অবশ্যই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিতে কিন্তু অনেক বেশি এগিয়ে রাখতে পারে। যখন তুমি নিজে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা এবং নিজে বুঝতে পারবা যে এই জায়গা থেকে হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে আসছে বিগত বছরগুলোতে, কারণ বোটানির একটা প্যাটার্ন রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসে সবসময় প্রায় ওইখান থেকেই প্রশ্ন আসে। প্রশ্ন একই আসে না, কিন্তু হচ্ছে টপিক কিন্তু ঘুরে ফিরে সেই সেমই হয়। সো এই টপিকগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা খুব চমৎকারভাবে কিন্তু বোটানিতে প্রায় ফুল আনসার করে আসতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। আবারও নতুন কোনো একটা ক্লাসে দেখা হবে। আর এছাড়া এই ক্লাসের তো হচ্ছে দ্বিতীয় অংশ রয়েছেই, যে অংশে আমরা উদ্ভিদ শারীরিক তত্ত্বের যে হচ্ছে সালোক সংশ্লেষণ এবং খনিজ লবণ পরিশোষণ, এই দুটি পোর্শন নিয়ে কিন্তু কথা বলবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।